আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সম্পর্কে জানব, তো তার পূর্বে আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রথমে আগে আয়কর রিটার্ন সম্পর্কে একটা ধারণা রাখা উচিত। যদি আমাদের আয়কর রিটার্ন সম্পর্কে ভালো ধারণা না থাকে, তাহলে আয়কর রিটার্ন পূরণটাও যথাযথ হবে না বলে আমার মনে হয়। এই কারণে আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আয়কর রিটার্ন ফর্ম সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়ার জন্য। তো প্রথমে আমরা এই রিটার্ন ই ট্যাক্স nba.gov.bd-তে যাব। আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে সেটা লগ ইন করে আমি যে পেজটাতে প্রথমে আসব, একটা ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আপনারা বাম পাশে দেখবেন রেগুলারি রিটার্ন লেখা আছে। আর এখানে কি কি পাবেন, এখানে পাবেন টিন সার্টিফিকেট পাবেন। আপনি যখন রিটার্ন দাখিল করে ফেলবেন তখন এখান থেকে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নামে যেটা আমরা চিনি, এখানে এক্সপ্রেস সার্টিফিকেট বা পিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট যেটা বলি, এখানে সেই সার্টিফিকেটটা পাবেন। আর অফলাইনের সার্টিফিকেট যেটা আপনি যদি রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন সেটা স্ট্যাটাস। তারপর হচ্ছে অ্যাকনলেজমেন্ট পাবেন, প্রাপ্তি স্বীকারপত্র, যেটা আমরা আগে সার্কেলে জমা দিলে যে প্রাপ্তি স্বীকারপত্রটা পেতাম রিটার্ন দাখিলের সাথে সাথে, এখন আমরা পেয়ে যাব। তারপর যে রিটার্নটা আমি পূরণ করলাম সেই রিটার্নটা এখানে থাকবে। যদি সাথে কোনো চালান থাকে সেই চালান, অন্যান্য ইতিহাস। সো যেহেতু আমরা আজকে 25-26-এর রিটার্ন সম্পর্কে 26-27-এর রিটার্ন সম্পর্কে ধারণা নেব, সেহেতু আমরা প্রথমে রেগুলার রিটার্ন ড্যাশবোর্ডে কি কি থাকে, যেমন এখানে সমস্ত অপশনগুলো, রিটার্ন স্কিম, এখানে সেল 26-27 বছরটা দেওয়া আছে। এখানে রেসিডেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে একটু বিষয় খেয়াল রাখবেন। যদি করদাতা দেশে অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে রেসিডেন্ট, এবং করদাতা যদি দেশের বাইরে অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে আমরা নন রেসিডেন্ট দেব। এখানে লেখা আছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, বলছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, মানে পুরোপুরি করমুক্ত কোনো যদি আয় থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি থাকে তাহলে ইয়েস দেব, আর যদি না থাকে আমরা নো দেব। এখানে হেড অফ ইনকাম মানে ইনকামের খাতগুলোর কথা উল্লেখ করা হয়েছে। এখানে বলছে যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, মানে তার কি এই বছরে কোনো করযোগ্য কোনো ইনকাম আছে কি না। যদি থাকে তাহলে আমরা ইয়েস দিব, যদি না থাকে আমরা নো দেব। যেমন যদি বলি না, না দিলে তাহলে এই যে বাকি যে আমাদের এইখানে যে ঘরগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা আর কোনো কাজ করতে পারবো না। আর যদি ইয়েস থাকে, ইয়েস দিয়ে দিই, তাহলে আমরা এই ঘরগুলোতে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এখানে বলা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যদি আপনি চাকরিজীবী হন, চাকরি হতে ইনকাম এর ক্ষেত্রে আমাদের এই ঘরটা দেখাতে হবে। যদি পরে দেখা আছে যে ইনকাম ফ্রম রেন্ট, যদি আমাদের বাড়ি ভাড়া বা ভাড়া হতে কোনো ইনকাম পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। তারপরে ভাড়া হতে আয়ের ব্যাপারে আমাদের বেশ কিছু আলোচনার প্রয়োজন রয়েছে। তো যখন আমি ভাড়ার রিটার্নটা, মানে আমরা যেগুলো ভাড়া পাই, বাসা ভাড়া, দোকান ভাড়া, এগুলোর থেকে যখন আমি ভাড়া পাবো, এই ভাড়া রিটার্নগুলো কিভাবে দাখিল করতে হয় সেগুলো আমি আলাদা আলাদা আপনাদেরকে শেখাবো আলাদা ক্লাসে। তারপর হচ্ছে যদি কৃষি হতে আয় হয় তাহলে আমি এখানে সিলেক্ট করব ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, ব্যবসা বা পেশা। ব্যবসা বলতে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বুঝি, পেশা বলতে আমরা আইনজীবী বলতে পারি, পরামর্শদাতা বলতে পারি, বিভিন্ন পেশা যেটা রয়েছে সেই পেশা থেকে ইনকাম থাকলে আমরা এখানে ক্লিক করব। ক্যাপিটাল গেইন বলতে মূলধনী ইনকাম, মানে আমার কোনো মূলধন বিক্রি করে যদি আমার কোনো লাভ হয় সেই ক্ষেত্রে আমরা ক্যাপিটাল গেইন এখানে আনবো। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আর্থিক পরিসম্পদ। আর্থিক পরিসম্পদ বলছে যেমন আপনার সঞ্চয়পত্র থাকতে পারে, মানে এটা আপনার যেগুলো হচ্ছে পরিসম্পদ, যেগুলো অর্থ, যেমন এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র, বন্ড, এই ধরনের যদি কোনো সম্পদ থেকে থাকে, সেই সম্পদ হতে যদি আপনার কোনো আয় এসে থাকে তাহলে সেখানে আমাকে এখানে ক্লিক করতে হবে। তারপর বলা হচ্ছে ইনকাম ফ্রম আদার্স, যদি আমার এর বাইরেও যদি অন্যান্য কোথাও থেকে ইনকাম এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্লিক করব। এছাড়াও বলা হচ্ছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস,
বলছে অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, যদি ফার্ম হতে আপনি যদি আপনার ইনকাম এসে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। অ্যাজ এ মেম্বার অফ এওপি, যদি আপনি এওপি হতে এওপি সদস্য হন এবং সেখান থেকে যদি কোনো ইনকাম এসে থাকে তাহলে সে এখানে ক্লিক করতে হবে। তো ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, যদি বাংলাদেশের বাইরে যদি আপনার কোনো ইনকাম থেকে থাকে সেই ক্ষেত্রে এখানে আপনি ক্লিক করতে হবে। ইনকাম আর্নড বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন, যদি আপনার স্বামী স্ত্রীর রিটার্ন আলাদা আলাদা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার স্ত্রী বা স্বামীর দ্বারা যদি আলাদা ইনকাম হয়ে থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে। বা আপনার সন্তান থেকে, মানে আপনার উপর নির্ভরশীল কোনো সন্তান থেকে যদি ইনকাম থেকে থাকে তাহলে এখানে আলাদা উল্লেখ করতে হবে, যদি তাদের আলাদা কোনো রিটার্ন না থেকে থাকে। আশা করি আমি বিষয়টা বুঝতে পেরেছি। তো যাই হোক, আজকে যেহেতু আমরা রিটার্ন ফর্ম সম্পর্কে ধারণা নিব, সো আমরা এই ঘরগুলোতে ই করব না। আমি একটা ইনকাম ফর্ম আদার সোর্স দিয়ে পুরো রিটার্নটাকে আমি বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে লোকেশন অফ মেন সোর্সেস অফ ইনকাম, লোকেশন অফ মেন সোর্স অফ ইনকামে বলতে এখানে আপনি যদি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে আপনার কর্মস্থল হয়, ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে কর্মস্থল হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আপনার কর্মস্থল হয়, আদার সিটি কর্পোরেশন মানে অন্যান্য কোনো সিটি কর্পোরেশনে যদি হয়ে থাকে অথবা অন্য কোনো জায়গায়, তাহলে আপনার কর্মস্থল যেখানে আপনি ঠিক ওইখানে ক্লিক করবেন। সাপোজ আমি ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যেও নাই, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যেও নেই, তাহলে আমি এখানে এনি আদার এরিয়া দিব। এখানে বলা হচ্ছে ওয়ার আউন্ডেড গেজেটেড ফ্রিডম ফাইটার্স অ্যান্ড আউন্ডেড গেজেটেড জুলাই ফাইটার্স, যারা জুলাই হতো বা আমাদের ৭১-এর গেজেটেড ফ্রিডম ফাইটার যুদ্ধ হতো, তাদের যদি রিটার্ন পূরণ হয় তাহলে শেষমেশ এখানে টিক করতে হবে। পার্সন উইথ ডিসেবিলিটি থার্ড জেন্ডার, যদি সে তৃতীয় লিঙ্গের লোক হয় অথবা অসক্ষম যদি হয় মানে প্রতিবন্ধী, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা ক্লিক করব। ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট লিগ্যাল গার্জিয়ান অফ পার্সন উইথ ডিসেবিলিটি, এখানে এমন যদি হয় যে আপনি আপনার সন্তান প্রতিবন্ধী, তাহলে আমি এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে বলা হচ্ছে ট্যাক্স রিবেট, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো সম্পর্কে আপনাদের ভালো ধারণা না থাকলে আপনারা এগুলো কাজ করতে পারবেন না। সো এই কারণে আজকের ক্লাসটাই হচ্ছে মূলত আপনাদেরকে প্রথম অবস্থায় আগে ধারণা দেওয়া যে রিটার্নে কি কি থাকে, কি কি তথ্য দিতে হয়। তো ট্যাক্স রিবেট মানে রেয়াতটা হচ্ছে, ধরুন আপনার ৫,০০০ টাকা ট্যাক্স হয়েছে, আপনার বেশ কিছু বিনিয়োগ থাকার কারণে হয়তোবা সেটা সেই প্রদেয় করটা কমে আপনার দেখা যাবে যে হয়তোবা ৩,০০০ বা ২,০০০ টাকা দিতে হচ্ছে। এই যে মাঝখানে যে আপনি ছাড়টা পাইলেন সেটা হচ্ছে এই রিবেটের কারণে পাইলেন। বলছে রিবেটটা কেন আমরা ইউজ করি, যে এই অত্র বছরে যদি আপনার কোনো বিনিয়োগ থাকে, এলিজিবল কিছু বিনিয়োগ থাকে, যে কোন কোন খাতে আপনি রেয়াত পাবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে এই রিবেটটা যদি আপনার থাকে তাহলে আমরা ইয়েস দিব, আর যদি অত্র বছরে কোনো নতুন কোনো বিনিয়োগ না থাকে তাহলে আমরা নো দিব। আচ্ছা, আইটি 10B রিকোয়ারমেন্ট। আচ্ছা, এইখানে আমি বলি আইটি 10Bটা কি। আমরা শুধুমাত্র গতানুগতিক যদি দেখি আইটি 10B হচ্ছে যে আপনার সম্পদের বিবরণী থাকবে, আপনাদের খরচের বিবরণী আমরা যে পাতায় উল্লেখ করি, সম্পদের বিবরণী এবং খরচের বিবরণী যে পাতায় উল্লেখ করি সেটাই হচ্ছে আইটি 10B বলা হয়। এখন আইটি 10B কাদের জন্য প্রযোজ্য? আইটি 10B প্রযোজ্য হচ্ছে যদি আপনার নেট সম্পদ মোট সম্পদ ৫০ লাখ টাকার উপরে হয়, তাহলে আপনার জন্য আইটি 10B প্রযোজ্য, আপনাকে আইটি 10B দাখিল করতেই হবে। অথবা যদি আপনার নিজের গাড়ি থাকে তাহলে সেই জন্য আপনার আইটি 10B দাখিল করতে হবে। অথবা আপনার যদি এই শহরে যদি আপনার কোনো বিল্ডিং থাকে তাহলে দাখিল করতে হবে। অথবা আপনি যদি কোনো কোম্পানির পরিচালকের অংশীদার হন তাহলে আপনাকে দাখিল করতে হবে। হ্যাভ এনি হাউস প্রপার্টি, যদি আপনার কোনো গৃহ সম্পত্তি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু আইটি 10B দাখিল করতে হবে। সো আমি এটি যে এখানে যেভাবে র্যান্ডম আছে আমি সেভাবেই দিয়ে দিলাম। আপনি আপনার প্রযোজ্য যে তথ্য সেই তথ্য অনুযায়ী আপনি দাখিল করে নেবেন। আচ্ছা, বলা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। সো এখানে আমি যেহেতু কি বলবো যে একটু ফর্ম সম্পর্কে ধারণা নিচ্ছি, সো আমি একটা এনি আদার ইনকাম দিয়েই করছি। এখানে এনি আদার ইনকাম বলতে আমি এখানে সাপোজ টিউশন ইনকাম দিচ্ছি। টিউশন ইনকাম আসলে কোনো অথরিটি হয় না,
এইখানে আমরা এই বছরের শেষ সময়টা দিলাম। সাপোজ টিউশন ইনকাম থেকে আমি 2 লাখ টাকা পেয়েছি, এখানে খরচ 0। আচ্ছা, 7 কন্টিনিউ দিলাম। এখানে বলছে যে আইটি 10B ইজ ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট। বলছে যে আইটি 10B আপনার জন্য বাধ্যতামূলক, আপনি কি তারপরও আইটি 10B সরি, বলছে আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, মানে আপনার জন্য বাধ্যতামূলক না, তারপরেও কি আপনি সাবমিট করতে চান কিনা। আচ্ছা, যদি আপনি মনে করেন যে আমার বাধ্যতামূলক না, তারপর আমি দাখিল করতে চাই, তাহলে সেখানে ইয়েস যেটা দেওয়া থাকবে। আর যদি মনে করেন যে না, আমি দেবো না, তাহলে আপনার যদি একটা অ্যামাউন্ট মনে হয় যে না, আমি এখানে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট দেবো যে খরচ হয়, দিয়ে আমি একটা কমেন্ট দিতে পারেন। যেমন সাপোজ এই মানুষটা সাপোজ মনে করেন যে তার আমি একটা খরচ দিলাম 50,000 টাকা, তার ইনকাম নাই, ওই বাড়তি কিছু টাকা হয়তো বা বাড়ি থেকে কিছু ইনকাম হয়, যে মানুষটা দিলাম টিউশনি 2 লাখ টাকা ইনকাম করে, তার হয়তো 50,000 বা 1 লাখ বা 2 লাখ টাকা খরচ হতে পারে। তাহলে আমি সেখানে 2 লাখ টাকাও, এখানে আমি 2 লাখ টাকাও উল্লেখ করতে পারি। আবার এখানে কমেন্ট দিতে পারি বা কমেন্ট ইউজ নাও করতে পারি। আচ্ছা, আবার এখানে আমি আইডি রিভিউ পুরোটাও দিতে পারি যে আমার এক্সপেন্স ফর ফুড অ্যান্ড ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়াল। বলছে যে আমার যে খাবার এবং পোশাক খাতে আমার কত টাকা খরচ হয়, অ্যাকোমোডেশন এক্সপেন্স, এই মানে গৃহে আমার থাকতে কত টাকা খরচ হয়, আমার যাতায়াতে কত খরচ হয়, হাউস হোল্ড ইউটিলিটি এক্সপেন্স মানে কারেন্ট বিল, নেট বিল, এগুলোর প্রতি কত খরচ হয়, তারপরে শিক্ষা খাতে কত খরচ হয়, তারপরে উৎসবে কি খরচ, কেমন খরচ হয়, অন্যান্য কোনো খরচ আছে কি না, অত্র বর্ষে ট্যাক্স চার্জেস। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই 1 জুলাই 2025 হতে 30 জুন 2026-এর মধ্যে যদি আমাদের কোনো উৎস কর কেটে থাকে, হ্যাঁ, সেটা ব্যাংকের হতে পারে, সঞ্চয়পত্র টিডিএস হতে পারে, এফডির টিডিএস হইতে পারে, সেভিংস অ্যাকাউন্টের টিডিএস হইতে পারে, বা অন্যান্য যত প্রকারই এটি বা টিডিএস আছে সেগুলো আমরা এখানে দেখাইতে পারি। বাট 173 ধারায় যেগুলো রিটার্নের সাথে পেমেন্ট হবে সেটা এখানে দেখাবো না, তবে সেটা পরবর্তী বছর আমরা দেখাইতে পারি, অথবা বিগত বছরে আমি যত টাকা ট্যাক্স পরিশোধ করেছি রিটার্নের সাথে 173 ধারায়, সেটাও আমি এখানে ক্লেম করতে পারি। আচ্ছা, এখানে তাহলে আমি একটা র্যান্ডম এখানে 2 লাখ টাকা দিয়ে দিলাম। 2 লাখ টাকা দিয়ে পুরোটা করলাম না, যখন আমরা একটা পরিপূর্ণ রিটার্ন দাখিল করতে যাব তখন আমরা এটা নিয়ে নিব। যদি আপনার 25-26-এর রিটার্ন অনলাইনে দাখিল হয়ে থাকে তাহলে ইম্পর্টেন্ট অটো ফিল ক্লিক করলে আপনার বাকি তথ্যগুলো মানে আর নতুন করে টাইপ করতে হবে না। আচ্ছা, যেহেতু এখানে যদি তার বিজনেস ক্যাপিটাল থেকে থাকে তাহলে আমরা এখান থেকে, যদি তার লিমিটেড কোম্পানি কোনো শেয়ার থাকে তাহলে আমরা এখানে ক্লিক করব। যদি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে যে বিজনেস ক্যাপিটাল আদার দেন ডাইরেক্টর শেয়ার হোল্ডার ইন লিমিটেড কোম্পানিজ, তার নিজের যে প্রপার্টি হিসেবে ব্যবসা থেকে থাকে, অথবা ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম, তার যদি পার্টনারশিপ ফার্মে যদি কোনো ক্যাপিটাল থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ঘরে ক্লিক করব। আচ্ছা, তারপর বলা হচ্ছে নন এগ্রিকালচার প্রপার্টি। নন এগ্রিকালচার প্রপার্টি বলতে আমরা জানি যে তার অকৃষি সম্পদ, বিশেষ করে বাড়ির জায়গাগুলো, এগুলো যদি থেকে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে নন এগ্রিকালচার প্রপার্টিতে ক্লিক করব এবং এখানে আমরা বৃত্তান্ত উল্লেখ করব, যেমন এখানে কি কি থাকে, যেমন প্রপার্টির কি টাইপের, ল্যান্ড, বিল্ডিং, ফ্ল্যাট, ফ্লোর স্পেস, হ্যাঁ, তারপরে আমরা দেবো ডিসক্রিপশনে এটা কি আমার পারচেস কিনা বা কনস্ট্রাকশনের মধ্যে আছে কিনা, ইনহেরিটেন্স কিনা, গিফট কিনা, এগুলা উল্লেখ করতে হবে। ল্যান্ড এরিয়া কতটুকু, কতটুকু অংশ, হ্যাঁ, এখানে বিস্তারিত উল্লেখ করতে হবে। আচ্ছা, আবার বলা হচ্ছে যে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি, যে আমি এই বিল্ডিং করার জন্য আমি অগ্রিম নিয়েছি কিনা, হ্যাঁ, সেটাও উল্লেখ এখানে এই ঘরে দিয়ে দিতে হবে। তারপরে কৃষি আয়, কৃষি আয় তো আমরা বুঝতে পারি যে ওই কৃষি এগ্রিকালচার প্রপার্টি, আমাদের যত কৃষি জমি রয়েছে এখানে কৃষি জমির বৃত্তান্ত তথ্য দিতে হবে, এই যে ডিসক্রিপশন দিতে হবে, অ্যাকুইজিশন সিস্টেমটা দিতে হবে যে সেটাকে আপনি কিনেছেন কিনা, উত্তর থেকে সূত্রে পেয়েছেন কিনা বা দান পেয়েছেন কিনা সেটা উল্লেখ করতে হবে, এবং অংশ কতটুকু সেটাও উল্লেখ করতে হবে। তারপর আছে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আমি আগেও বলেছিলাম ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে আপনার আর্থিক পরিসম্পদ, যেমন শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, ইউনিট যদি থেকে থাকে এখানে ক্লিক করে এটার বিস্তারিত তথ্য দিয়ে দিবেন। তারপর সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্র যদি থাকে সঞ্চয়পত্র এখানে নিতে পারেন, অথবা আপনি যখন ইনকামে দেখাবেন ইম্পোর্ট ফ্রম ইনকামে ক্লিক করলে অটো চলে আসবে।
আচ্ছা, এই যে এই ঘরগুলো আমি পূরণ করতেছি, এই ঘর, এই পুরো পেজটাকে কিন্তু আইটি 10B বলে। আমি কিন্তু আগেও বলেছিলাম আইটি 10B হচ্ছে যেখানে আমার সম্পদের বিবরণী থাকবে এবং কি থাকবে, আমার খরচের বিবরণী থাকবে, সেটা হচ্ছে আইটি 10B। আচ্ছা, তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমরা কি কি রয়েছে, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, লোন, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড যদি থেকে থাকে, আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি থেকে থাকে, অন্যান্য পরিসম্পদ যদি থেকে থাকে, তাহলে আমরা এই করে পূরণ করব। তার যদি মোটর গাড়ি থেকে থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার এই ঘরে উল্লেখ করতে হবে, তারপরে গাড়িটার মোটরসাইকেল নাকি এগুলো উল্লেখ করে, মানে ক্যাটাগরিটা উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে অ্যাকুইজিশন টাইপ, সেটা কিনেছেন কিনা বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন কিনা বা দান পেয়েছেন কিনা সেটা উল্লেখ করতে হবে। তারপরে এখানে দামটা উল্লেখ করতে হবে। আচ্ছা, গোল্ড ডায়মন্ডের ক্ষেত্রে এই একই, এখানে আপনার গোল্ডের পার্টিকুলার সেটা কি গোল্ড না প্লাটিনাম না সিলভার, ডায়মন্ড, জেমস, আদার্স, মানে যেটা হবে সেটা উল্লেখ করতে হবে। অ্যাকুইজিশন মানে সেটা কিনেছেন কিনা, উত্তরাধিকার সূত্রে পাওয়া কিনা বা দান কিনা সেটা উল্লেখ করতে হবে। আচ্ছা, তারপরে ফার্নিচারের ক্ষেত্রেও আপনারা এখানে ফার্নিচার উল্লেখ করবেন। এখানে ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম আপনি চাইলে একসাথেও এখানে দেখিয়ে দিতে পারেন, অথবা অ্যাড অপশনে গিয়ে আলাদা আলাদা আপনি দেখিয়ে দিতে পারেন। আচ্ছা, তারপর বলছে যে ফার্নিচার অ্যান্ড এটা তো দেখাইলাম। আচ্ছা, প্রতিটা ঘর আমরা ইনশাল্লাহ যাব। তারপর বলছে আদার অ্যাসেট অ্যান্ড সিগনিফিকেন্ট বিলো, যদি অন্য কোনো অ্যাসেটও যদি থাকে সেটা আলাদা দেখে দিতে বলা হয়েছে। আচ্ছা, তারপরে ক্যাশ অ্যান্ড আউটসাইড আউটফ্লো, এখানে যে নোট অ্যান্ড কারেন্সি, ব্যাংক কার্ডস অ্যান্ড ইলেকট্রনিক ক্যাশ, এই ঘরে গিয়ে আমরা যদি কোনো ব্যাংকে বা কার্ডে যদি টাকা থেকে থাকে বা সেটার স্থিতি সম্পর্কে এখানে তথ্য দিতে হবে। এখানে আমি যখন ব্যাংক ডিটেলসে ক্লিক করব তখন ব্যাংকের সম্পূর্ণ ডিটেলসটা চাইবে, যেমন এখানে ব্যাংকে আপনি কি ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন না কার্ড দিচ্ছেন না অন্য কোনো ইলেকট্রনিক ক্যাশ দিচ্ছেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে সিলেক্ট করার পরে এখানে কোন ব্যাংকের সেটাও আপনি এখানে ক্লিক করতে পারবেন। তার মানে হচ্ছে নোট, কারেন্সি, ব্যাংক কার্ড এন্ড আদার ইলেকট্রনিক ক্যাশের মধ্যে আপনি ব্যাংকের তথ্যগুলো ইনক্লুড করতে পারবেন এবং ওই ব্যাংক আপনার এই বছর স্থিতিগত, মানে 30/6/2026 পর্যন্ত আপনি স্থিতিগত। ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে আপনার ক্যাশ ইন, মানে হাতে কত টাকা নগদ রয়েছে এটা। এবং এছাড়াও যদি আদার ডিপোজিট মানে অন্যান্য পরিসম্পদ যদি থেকে থাকে তাহলে অন্যান্য পরিসম্পদগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি। আচ্ছা, আর এখানে হচ্ছে অ্যাসেট আউটসাইড বাংলাদেশ, যদি বাংলাদেশের বাইরেও যদি আপনার কোনো সম্পদ থেকে থাকে তাহলে সেটাও আপনি এখানে দেখাতে পারেন। আচ্ছা, লায়াবিলিটিস হচ্ছে যদি আপনার কোনো দায় থেকে থাকে, ঋণ থেকে থাকে, যেমন এখানে বলা হচ্ছে প্রথমটা হচ্ছে যে বরোয়িং ফ্রম ব্যাংক অর আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যে অন্যান্য কোনো ব্যাংক বা আর্থিক পরিসম্পদ থেকে আপনি ঋণ নিয়েছেন তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে। আনসিকিউরড লোন, আনসিকিউরড লোন মানে যেমন একদিন আপনি কারো কাছ থেকে লোন নিয়েছেন, ধরুন আপনি আমার কাছ থেকে লোন নিয়েছেন, তো সেই ক্ষেত্রে আমার নাম, টিন নাম্বার এবং কী কারণে নিয়েছেন সেটা উল্লেখ করতে পারবেন এবং লোনের স্থিতিটাও আপনি উল্লেখ করতে পারেন। আবার আদার লোন, অন্য যদি কোনো লোন থেকে থাকে তাহলে সেটা আমরা এখানে উল্লেখ করতে পারি। আচ্ছা, আদার আউটফ্লো, আদার আউটফ্লো হচ্ছে আমরা কিন্তু আইটি 10B খরচের ঘরে আমরা কিন্তু 2 লক্ষ টাকা দেখিয়ে আসছিলাম। হ্যাঁ, এখানে আউটফ্লো মানে হচ্ছে আপনার কাছ থেকে সম্পদ যেগুলো বাইরে চলে যাচ্ছে, কি কি বাইরে চলে গেল, যে 2 লাখ টাকা খরচ হয়ে গেল। আচ্ছা, তারপরে যদি আপনার কোনো অন্যান্য এক্সপেন্স থেকে থাকে তাহলে সেটাও অন্যান্য খরচ থাকলেও দিবেন। যদি কাউকে দান করে থাকেন সেই ক্ষেত্রেও এটা আপনি উল্লেখ করতে পারেন, উল্লেখ করতে হবে। সোর্স অফ ফান্ড হচ্ছে একটা, এটা তো আমরা বললাম যে আমার কাছ থেকে সম্পদ যত বাইরে চলে গেল সেগুলো, আর এটা হচ্ছে আমার কাছে যত সম্পদ আসলো। যেমন এখানে আমি 2 লাখ টাকা টিউশনের মাধ্যমে ইনকাম দেখিয়েছি। হ্যাঁ, এখানে ট্যাক্স এক্সাম্পটেড আমার নাই, যদি এক্সাম্পটেড থাকলে উল্লেখ করলে এখানে চলে আসতো। এছাড়াও যদি অন্য কোনোভাবে আসে, যেমন আমি দান পেয়েছি বা উত্তরাধিকার সূত্রে পেয়েছি একটা অ্যামাউন্ট, হ্যাঁ, তাহলে সেগুলো কিন্তু আমাদের আদার রিসিপ্টে উল্লেখ করতে হবে। আর নেট ওয়েলথ প্রিভিয়াস ইনকাম ইয়ার, যদি সে 25-26-এর যদি রিটার্ন দাখিল করে থাকে তাহলে 25-26-এর রিটার্নে তার যে পরিসম্পদ ছিল সেই পরিসম্পদটা এখানে বসাতে হবে। আর এটা তো অটোমেটিক চলে আসবে। এখানে যদি সব ঠিক থাকে এখানে ডিফারেন্সটা থাকবে না, আর এখানে ডিফারেন্সটা না রাখার চেষ্টা করবেন, রাখবেন না এক কথায় বলতে গেলে। আচ্ছা, পরের ঘর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ক্যালকুলেশন শিট।
হ্যাঁ, এখানে আপনার কত টাকা ট্যাক্স হয়েছে সেটার উল্লেখ থাকে। উল্লেখ থাকে। আর যদি পেমেন্টও হয় সেই পেমেন্টটা এখান থেকে করতে হয়। এছাড়াও যদি আপনার কোথাও টিডিএস ক্লেম করার প্রয়োজন হয় তাহলে এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে আমরা যাব। এখানে গিয়ে এখানে বেশ কিছু অপশন রয়েছে, হোম, ক্লেম সোর্স ট্যাক্স। সোর্স ট্যাক্স আমরা কি কি ট্যাক্স ক্লেম করতে পারি? স্যালারি, আদার্স, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, প্রফিট, সঞ্চয়পত্র, ইম্পোর্ট, কমার্শিয়াল ভেহিকল, আদার, হ্যাঁ, অন্যান্য ক্লেম এআইটি, আমরা গাড়ির এবং 154 ধারায় যে ট্যাক্সটা দিই সেটা আমরা ক্লেম করতে পারবো। তারপরে 173 ধারায় যে টাকাটা আমাদের দিতে হবে সেটা আমরা এখানে পেমেন্ট করে এই করতে পারবো। এনভায়রনমেন্টাল সারচার্জ, পরিবেশ সারচার্জ আমরা জানি, একের অধিক কারো গাড়ি থাকলে তাকে পরিবেশ সারচার্জ দিতে হয়। অ্যাডজাস্ট অফ ট্যাক্স রিফান্ড, বিগত বছরে যদি আপনার কোনো ট্যাক্স থাকে, এই রিফান্ড থাকে, সেটা এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। অথবা অ্যাডজাস্ট অফ ক্যারি ফরওয়ার্ড ট্যাক্স 163, গত বছরে যদি আপনার যদি কোনো উদ্ধৃত থেকে থাকে 163 দ্বারা, সেটা এখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া ট্যাক্সের অন্যান্য যদি কোনো স্ট্যাটাস থাকে তাহলে সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। দেখ, আমরা আমাদের যেহেতু কোনো আমরা শিখতেছি এখানে, আমাদের কোনো ক্লেম করার প্রয়োজন নাই। আচ্ছা, মূল কথা হচ্ছে আমাদের রিটার্ন সম্পর্কে একটা ধারণা প্রয়োজন ছিল যে কোথায় কি বসাতে হয়। তো আশা করি আমরা একটা ভালো ধারণা পেয়েছি। যখন আপনি এই সমস্ত কিছু এইভাবে পূরণ করবেন তখন কিন্তু একটা রিটার্ন ওভারভিউ আপনি দেখতে পারবেন। এই যে রিটার্নটা এরকম হবে, হ্যাঁ, রিটার্নটা ওভারভিউ হবে। হ্যাঁ, রিটার্নটা ওভারভিউ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।